নিজেরই ভার্সিটির টিচার সাক্ষ্য হোসেনের সাথে আগত হওয়ার 2 মাস পর সাক্ষ্য দিদিকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে বেহায়ের মতো তাকিয়ে থাকার অপরাধে। সাথে পুরো ক্লাসের সামনে এটাও বলেছে যে ক্লাসে মনোযোগ না দিয়ে টিচার দেখে এভাবে তাকিয়ে থেকে নিশ্চয়ই আপনার জ্ঞান বাড়ছে না। দিদিকে তাসনিন। টিচার দিদি কি টিচার হিসেবে তাকিয়ে দেখছিল নাকি? দিদি তাকিয়ে দেখছিল তার বর সাক্ষ্য হোসেনের দিকে। 2 মাস আগে হুট করে বিয়ে করে টুপ করে এই ছেলের বউ হয়ে গেল সে। অথচ এই ছেলের দিকে তাকানোর অধিকার নাকি তার নেই। বউ হওয়ার আগে তো দিদি সিনিয়র ভাই হিসেবে বছর 3 ড্যাব ড্যাব করে তাকাতে তাকাতে কাটিয়েছে। আর এখন কি না টিচার হয়ে এই ছেলে ভাব দেখাচ্ছে। এই দুঃখে দিদির রীতিমতো দুঃখবোধের শেষ নেই। জাস্ট এতটুকু তাকিয়েছে, একটুই তো তাকিয়ে দেখছে সেই লোককে, অথচ এভাবে তাকে বের করে দিল। দিদি দাঁড়ালোই না, ফোঁসফোঁস শ্বাস তুলে নিজের মোটা ফ্রেমে চশমা মুছে নিয়ে সে ঝকঝকে চকচকে করে নিয়ে সিদ্ধান্ত নিল ভার্সিটির যতগুলো ছেলে আছে সবগুলো দিকে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তাকাতে তাকাতে গিলে খাবে এক একটাকে, তবুও নিজের বর সাক্ষ্য হোসেনের দিকে সে ভুলেও কখনো তাকাবে না, সত্যিই তাকাবে না। দিদি সত্যি সত্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে না থাকতে পারলেও সাক্ষ্য যখন এদিক দিয়ে যেতে দেখলো তখন সে ইচ্ছে করেই মাঠে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকলো। 2 কদম এগিয়ে হেসে হেসে কথা বলল, হাত মেলালো, এমনকি ছবিও তুললো। অতপর বাড়ি গিয়ে আরাম করে সে মাকে জানিয়েছে সে এই হুট করে হওয়া বিয়ে মানে না। যে বরের দিকে তাকানোই যাবে না সে বর নিয়ে সে আজীবন করবে কি? লাগবে না তার এমন বর। আকস্মিক এই কথাটা মজার ছলে হলেও পৌঁছালো সাক্ষর পরিবারেও। তার মা হেসে হেসে মজা করে মেয়ের কার্যকলাপ বলছিল, তার হাসছিল। কারণ সাক্ষর মা এবং দিতির মা উভয় ছোটবেলার বান্ধবী। মোটামুটি নিজেদের ছেলে মেয়েদের সমস্ত কথাই তারা ফোনে ফোনে আলোচনা করে আর হাসিতে লুটিয়ে পড়ে। এই কথাটাও এভাবেই বলা। অথচ সাক্ষর বাবা এমন কথা শুনে ছেলেকে 2 কথা শুনিয়ে জানিয়েছে পুত্রবধূ সম্পূর্ণ অধিকার আছে তার ছেলের দিকে তাকানোর। সাক্ষ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়াই করল না। তবে ঠিক রাত 11টায় সে দিতিদের বাড়িতে গিয়ে হাজির হলো। দিতির আম্মুর সাথে শাশুড়ি আম্মু স্বরূপ কুশলাতি না করে জাস্ট মায়ের বান্ধবী হিসেবে সালাম দিয়ে সোজা হাজির হলো দিতির কাছে। আগত হওয়ার পর সাক্ষ্য এই প্রথমবারের মতো দিতিদের বাসায় এসেছে, তাও না বলে কই এসেছে এত রাতে। এই রাতের বেলায় এসে শাশুড়ি আম্মু শ্বশুর কারোর সাথে ভালোভাবে কুশলাদি বিনিময় না করে সোজা বউয়ের কাছে হাজির হওয়াটা কেমন দেখালো সাক্ষ্য ভাবলই না। তবে প্রথমেই দিতির রুমে গিয়ে দিতির সামনাসামনি দাঁড়িয়ে কথা ছুড়ল, আমাকে দেখতে চেয়েছেন না মিসেস সাক্ষ্য এহসান? নাও টাইম স্টার্ট। মন ভরে দেখুন, আপনি চাইলে আরও ডিটেলসে দেখতে পারবেন। ওয়াইফ না, সম্পূর্ণ অধিকার আছে আপনার। দিতির মনোযোগ ছিল মোবাইলে। হুট করে সাক্ষ্যকে টের পেয়ে সে প্রথমে অবাক হলো। রাত 11টা, খেয়ে টেয়ে এখন ঘুমানোর সময়, আর এই সময় এই ছেলে কোথা থেকে এসেছে? দিদি বোঝার চেষ্টা করলো। তবে ভার্সিটিতে সে যা সিদ্ধান্ত নিয়েছিল তারপর সাক্ষ্য হোসেনের দিকে কখনোই তাকাবে না, সে তা এক মুহূর্তে ভেঙে গেল। সে তাকালো, বিশ্বাস না হওয়াতে চোখের চশমা খুলে আবারও তাকালো। না, সত্যি সাক্ষ্য হোসেন। দিদি নাক মুখ কুঁচকে বলে উঠল, কি আশ্চর্য, এত রাতে আপনি আমার বাসায় কেন স্যার? আশ্চর্য। কথাটা বলার পরই দিদির মনে পড়ল সে এই ছেলের দিকে কখনোই তাকাবে না সিদ্ধান্ত নিয়েছিল। তাই সঙ্গে সঙ্গে চোখ নামালো। ওপাশ থেকে তা দেখে উত্তর এলো, তাকান আমার দিকে মিসেস দিতিকা তাসনিম। যত খুশি মন ভরে দেখুন, আমি নিষেধ করব না। এখন আপনার জন্য আজ পুরো রাতটায় সময় নিয়ে এসেছি। পুরো রাত এই ভদ্রলোক এখানে বসে থাকবে নাকি? দিদি সরে গেল। অন্য পাশে গিয়ে নিজের কিছু এলোমেলো বই গোছাতে গোছাতে নাক সিটিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন? খুব সুন্দর যে মেয়েরা তাকিয়ে থাকবে আপনার দিকে, অথচ আমার তো আপনাকে দেখলে বিচ্ছিরি লাগে। কি জঘন্য দেখতে আপনি। সাক্ষর ঠোঁটটা বাঁকা হয়ে এলো এবার কিছুটা। বিছানায় পা ঝুলিয়ে বসে ভ্রু বাঁকিয়ে শুধালো, শিওর, মায়ের বান্ধবীর ছেলের পেছনে তো এতকাল ঠিকই পড়েছিলেন বেহার মতো, এখন ছেলের পেছনে পড়েছেন? লজ্জাজনক।
দিতি জ্বলে উঠল। ঠিক এই কথাটা দ্বারা প্রমাণ হলো যে সাক্ষ্য বিয়েটা জাস্ট নামমাত্র করেছে তাকে। এটা সত্য যে দিতি এই ছেলেকে অনেককাল আগে থেকেই পছন্দ করত, আড়াল থেকে দেখে এসেছে কত শতবার। এমনকি ওই ভার্সিটিতে ভর্তিও হলো, ওই ভার্সিটিতে সাক্ষ্য পড়ে জেনেই। তারপর যে ভার্সিটির সিনিয়র ভাই থেকে টিচার হয়ে যাবে, টিচার থেকে বর্তা কে জানতো। দিতি ছোট্ট শ্বাস ফেলে। এই পর্যন্ত সাক্ষ্য তেমন কোনো সাইন প্রকাশই করেনি যাতে সে বুঝবে যে সাক্ষ্য তার প্রতি দুর্বলতা আছে। হতে পারে সাক্ষ্য জাস্ট অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবেই বিয়েটা করেছে। দিতি এই বিষয়টা বুঝে উঠে আরও রাগ হলো। সে কি সুন্দর নয়? একটুও পছন্দ করার মতো কি নয় সে? সাক্ষ্যর দিকে ফিরে আঙুল উঁচিয়ে বলল সে। শুনুন, বেহায়ার মতো পেছনে পড়িনি আমি কখনো। আপনার দিকে দু একবার তাকিয়েছি, এটা এমনি। আজও এমনি ভুলবশত তাকিয়েছিলাম। তাছাড়া আপনার থেকে ভার্সিটিতে হাজার সুন্দর ছেলে আছে, মেয়েরা কোন দুঃখে আপনার পেছনে পড়ে থাকে এটাই বুঝিনি আমি আজ পর্যন্ত। দিদি আবারও সঙ্গে সঙ্গে নজর সরালো। তাকাবে না বলেও তাকিয়ে ফেলল সে। কি মহা মুশকিল! সাক্ষ্য এবারে ঠোঁট এলিয়ে হাসল। দিদিকে চোখ জোড়া পরখ করছিল, তখনও আবারও বলল, আপনি পড়ুনেই যে, শিওর তো? অবশ্যই পড়ে নেই। আমার কি এমন ঠেকা পড়েছে যে আপনার পেছনে পড়ে থাকবো স্যার? দিদি সাক্ষ্যর দিকে খুব একটা তাকাচ্ছে না, আবার তাকালেও দ্রুত নজর সরাচ্ছে। বিষয়টা খেয়াল করে সাক্ষ্য ভ্রু উজালো, বলল, আপনি কি আমায় ইগনোর করছেন মিসেস দিতিকা তাসনিম? আমার দিকে না তাকিয়ে কথা বলছেন কেন? দিদি না তাকিয়ে বলল, কারণ ছাত্রী হিসেবে টিচারদের দিকে তাকাতে নেই। টিচাররা তো টিচারই হয়, বর হয় না যে আমি হাঁ করে তাকিয়ে থাকবো। সাক্ষর হাসি পেল দিদির কথা শুনে, বলল, তো বর করা হয় তাহলে? বর হয় ভার্সিটির সুন্দর সুন্দর ছেলেরা। যেমন? দিদি এবারে মোবাইল হাতে নিল, সাক্ষের পাশে দূরত্ব বজায় রেখে বিছানায় বসে তখনকার ভার্সিটিতে তোলা ছেলেদের সাথে ছবিটা দেখালো। মাঝখানে হোয়াইট কালার টি শার্ট পরা ছেলেটাকে দেখিয়ে সে বলল, দেখুন ছেলেটা কিউট না স্যার? সাক্ষ্য দেখল, সে নীরবেই তখন দেখেছে দিদিকে ছেলেগুলোর সাথে ছবি তুলতেও দেখেছে, কিন্তু দিদিকে কিছু প্রকাশ করেনি তখন। এখন প্রকাশ করলো না। দিদি আবারও বলল, আমি টানা 20 মিনিট তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। সে এই তাকানোটা বেশ উপভোগ করেছে এবং আমার সাথে কথাও বলেছে হেসে হেসে। আই থিংক সে বর হিসেবে চমৎকার হবে। সাক্ষ্য ভ্রু উচালো। তার রাগ হচ্ছে তখনকার দৃশ্য মনে করে, তেমন নয়। তবুও নীরবে একটা ঈর্ষাবোধ হয় কাজ করছেই। সাক্ষ্য নিজের হাতখানা দিদির দিকে এগিয়ে কোমর খিচে নিজের পাশে আনলো, দূরত্ব ঘুচিয়ে নিয়ে পাশে বসিয়ে বলল, তারপর বিয়ে কবে করেছেন তাকে? দিদি মুহূর্তেই প্রতিবাদ স্বরূপ বলে উঠল, এসব কি স্যার? স্যার হয়ে ছাত্রী কোমর জড়িয়ে ধরছেন কেন? ছি ছি। সাক্ষর উত্তরটা এলো এমন, আই থিঙ্ক আমার বর্তমানকালের স্টুডেন্ট এবং অতীতকালের মায়ের বান্ধবীর মেয়ে বউ হিসাবে পারফেক্ট হবে, তাই। দূরে সরুন। সাক্ষ্য দূরে সরল না তখনই, তবে মুখ নামিয়ে দিদির কানের কাছে শুধালো, কয়েক বছর যাবৎ পেছনে পড়েছিলেন, বছর 3 ভার্সিটিতে। তোমার সিনিয়র ভাই অসত্ত্বে ড্যাপ করে তাকিয়ে শেষ করে দিয়েছো আমায়। এখনো তাকিয়ে থাকো, কিচ্ছু বলেনি, বলছি না। বাট অন্য ছেলের দেখে যদি ভুলেও ড্যাপ করে তাকাও না দিই, চোখ আর চোখে জায়গায় থাকবে না। দিদি ভ্রুকুচকে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, আপনি আমায় হুমকি দিচ্ছেন স্যার? হুমকি নয়, এটাই নির্দেশ। চোখ শুধু আমার দিকে থাকবে, মাইন্ড ইট, অন্য কোথাও যাতে না ঘরে। দিদি বড্ড ঘাড়তেরা। সাক্ষ্য যা বলবে তা যদি করেই সে, তাহলে বলা চলে সে নকল দিতি। হ্যাঁ, হয়তো সাক্ষ্য যা বলতো তাই করতো। যদি বুঝতে পারতো সাক্ষ্য তার মতো করে তাকে ভালোবাসে, সে জেদ নিয়েই বলল, ঘুরবে। আমার চোখ দুনিয়ার সব জায়গায় ঘুরবে, শুধু আপনার দিকেই ঘুরবে না স্যার। সাক্ষ্য এবারে ভ্রু নাচিয়ে বলল, শিওর তুমি? একদম স্যার। শুধু সারা দুনিয়া চোখ ঘুরিয়ে দেখবেন মিসেস সাক্ষ্য এহসান। প্রয়োজন চোখ খুলে এনে আমার সামনে এনে রেখে দেব, শুধু আমাকে দেখার জন্য। দিদি ভ্রু বাঁকালো, বলল, আবার হুমকি? হুমকি হোক অন্য কিছু, একবার যখন জেনে শুনে আমার সঙ্গে জড়িয়েছেন তখন ফল তো খারাপই হবে মিসেস দিতিকা তাসনিম। আফটার অল সাক্ষ্য এহসান তো এত সুপুরুষ নয়, তাই না? দিদি ভ্রুজোড়া কুচকে রেখে চেয়ে থাকলো। সাধু পুরুষ নয়, আবার বলছেও গর্ব করে। মুখ বাঁকিয়ে বলল,
জেনে শুনে ভালো ভেবেছিলাম আমি আপনাকে। এমন জানলে তো কখনোই লাফাতে লাফাতে কবুল বলতাম না। সাক্ষ্য দিদিকে আড়াল করে ঠোঁট কামড়ে হাসল। পর মুহূর্তে দিদির মুখ বরাবর চেয়ে ভ্রু শিথিল করে বলল, বিগ মিস্টেক। এখন আজীবনের ফল ভোগ করা ছাড়া আর কোনো অপশানই নেই। কেন নেই? আমি আপনাকে বিয়ে করে পচে গিয়েছি নাকি? সাক্ষ্য আরেকটু এগোলো, কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, পচেননি, তবে আমার যেহেতু হয়ে গেছেন, একটু একটু করে শেষ হয়ে যাবেন তা নিশ্চিত। সাক্ষ্য আপনার অস্তিত্ব নিজের মাঝে খুব কৌশলে নিয়ে নেবে। আপনি তখন শূন্যে ভাসবেন, মিসেস সাক্ষ্য ইহসান। দিদি আচমকা যেন দূরে সরল। সাক্ষ্য ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিছুই করেনি এমন ভঙ্গিতে, অথচ দিদির চোখের দৃষ্টি ফ্যাল করে থাকা দৃষ্টির মতো। সাক্ষ্যের দিকে তাকাবে না বললেও তাকালো। তাকিয়ে দেখতে দেখতেই পুরুষটি নিজের পকেট থেকে মোবাইল বের করে কিছু টাইপ করতে করতেই বের হয়ে গেল একদম ভদ্র পুরুষের মতো। দিদি শুধু তাকিয়ে থাকলো। এর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই তার ফোনে একটা মেসেজ এলো। দিদি হুড়মুড় করে চাইতেই দেখলো, লোকে ছুটে দেখার চাইতে সরাসরি দেখার সুযোগ দিয়েছিলাম মিসেস সাক্ষ্য ইহসান। কাজে লাগান না, পরে আবার আফসোস করবেন না তো। দিদি মুহূর্তেই মোবাইল ছুঁড়ে রাখলো। আফসোস? কিসের জন্য আফসোস? মোটেও না, দিদি মোটেও আফসোস করবে না। এতটুকু বলতে বলতেই দিদি শটান হয়ে শুয়ে চোখ বুঝলো। সাক্ষ্য এহসান, সাক্ষ্য এহসান নামটাই অসহ্য। পরদিন ভার্সিটিতে গিয়ে দিদি সত্যি পুরোটা ক্লাস একবারও চাইল না সাক্ষ্যর দিকে, একটা বারও না। পড়ালেখা বরাবরই অমনোযোগী দিদি আজ মনোযোগী ছাত্রীর মতো নিচের দিকে চেয়েছিল। অতপর ওভাবে চাইতে চাইতেই অলস দিদি বেঞ্চে মাথা এলিয়ে দিল। চোখ মুখ বুঝে রেখে যেই মাথা এলিয়ে একটা শান্তির ঘুম দিবে, তখনই ফের কানে এলো, ঘুমানোর জন্য কেউ ক্লাসে থেকে থাকলে প্লিজ বেরিয়ে যান এই মুহূর্তেই। দিদির লেগে আসা চোখ মুহূর্তেই খুলে গেল। ফ্যাল করে চেয়েই মাথা তুলে চাইল, সঙ্গে সঙ্গেই বিড়বিড় করে বলল, আমি আপনাকে জীবনেও ভালোবাসবো না সাক্ষ্য এহসান, প্রমিস। সাক্ষ্য এহসান। দিদির চোখের বালি এই পুরুষটি আজ ভার্সিটিতে কালো পাঞ্জাবি পরে এসেছে। সুদর্শন পুরুষের রূপটা যেন একেবারে চোখে 16 আনায় ফুটেছে। দিদি তাকাবে না প্রতিজ্ঞাবদ্ধ হয়েও কয়েকবার তাকালো আড়ালে আবডালে। ঘন চুল, চোখা দাড়ি আর কালো ফ্রেমের চশমার সাথে কালো পাঞ্জাবি। বেশ অনেকটাই সময় যাবৎ ভার্সিটির ক্যান্টিনে বসে সাক্ষ্যকে সরু চোখে পরখ করতে করতেই মনে মনে আওড়ালো, কোনো এক চৈত্র মাসে এই সুদর্শন পুরুষ আমার জীবনে কেন এসেছিল? এমন বুকের ভেতর ধুকপুক ধুকপুক রোগটা তৈরি করে হার্টের রোগী বানিয়ে দেওয়ার জন্যে? কি আশ্চর্য! আমি যদি এভাবে অকালে মরে যাই। দিদি খুবই চিন্তিত হলো। মনে মনে এত কিছু ভেবেই মুহূর্তে মনে করলো সেদিনের অপমানের কথা। দিদিকে অর্থাৎ নিজের স্ত্রীকেই নিজের দিকে তাকানোর জন্য ক্লাস থেকে বের করে দিয়েছে। ছি, এহেন অপরাধের পরও দিদি তাকালো কি করে ওই পুরুষের দিকে, কিভাবে, তাও এতটা সময়? দিদি নিজে চোখের প্রতি বৃতৃষ্ণা জন্মায়। ইচ্ছে হলো চোখগুলোকে নিজেই খুলে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিক। নিজের চোখ যদি নিজের নিয়ন্ত্রণেই না থাকে, তো সে চোখ থেকে উপায় কি? দিদি ফোঁসফোঁস করলো। মুহূর্তেই শুনলো পাশ থেকে মিহুর গলা, সাক্ষস্তারের থেকে আজ সত্যি চোখ সরানো যাচ্ছে না, তাই না দিদি? দিদি মুহূর্তেই ফিরল। মিহুর দিকে চেয়ে বুঝলো মিহু নিজেও দু একবার তাকিয়েছে। পাশে তিন্নি তো তখন থেকেই তাকানো এক পলকেই। দিদি গলা ঝাড়ল। বোধহয় তার তাকানোটাও মিহু খেয়াল করে নিয়েছে। ভ্রু নাচিয়ে বলল, তো আমার কি? তোর কি মানে? তুইও তো দেখলাম এতক্ষণ ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলি। দিদি মুহূর্তেই কপাল কুঁচকালো, জানালো, ছি, ওই লোকের দিকে? কোন দুঃখে? আমার চোখ অন্ধ না হওয়া অবধি ওই লোকের দিকে তাকানোর কোনো চান্স নেই। খেয়া এবারে নোট থেকে মুখ তুলে তাকালো। দিদির কথা শুনেই মুহূর্তে একটা হাসি দিয়ে বলল, বোধহয় ওনাকে দেখতে দেখতেই তোদের চোখ অন্ধ হয়ে যাবে রে দোস্ত। আমি জানি না সবাই সাক্ষ্য স্যারকে স্যার হিসেবে না দেখে প্রেমিক হিসেবে দেখে কেন। আমার তো স্যারের বোঝানো সেই ভালো লাগে। মিহু মুহূর্তেই শুধালো, সাক্ষস্তার দুটোতে পারফেক্ট রে দোস্ত, সব দিক দিয়ে পারফেক্ট। যদি কোনোভাবে এমন একজন জুটে যেত কপালে। দিদি কপাল কুঁচকায়। এমনভাবে সেজেগুজে আসেই বা কেন ভার্সিটিতে, যে মানুষ চেয়ে থাকে আফসোস করে। মনে মনে হাজারটা রাগ ফুঁসে নিয়েই বান্ধবীকে বলল, সাক্ষ্য স্যারকে ট্রাই করবি? আমরা সবাই মিলে হেল্প করবো প্রয়োজনে। করবি কিনা বল?
মিহু লজ্জা নিয়ে হাসলো, মুখ নুয়ে নিয়ে বলল, দেখ, তোকে তো ক্লাসরুম থেকে বের করেছে, আমাকে নির্ঘাত ভার্সিটি থেকে বের করে দিবে। দিতি তবুও আশ্বাস দিল, বলল, আর সমস্যা নেই, আমরা নিজেরাই হেল্প করব। তোকে আজকের মধ্যেই নাম্বার খুঁজে দিব, দেখিস। অতপর দিতি মনের মধ্যে ভয়ঙ্কর রাগ পুষে উপরে শুধু হাসলো, মনে মনে আওড়ালো, সাক্ষ্য এহসান খালি দিতিকা তাসনিমকে ঠকানোর সাহস করে দেখাবেন, সোজা খুন করে দিব একদম। দিদিকে সেদিন বের করে দেওয়ার পর সপ্তাহখানেক দিতির সাক্ষর দিকে ফিরেও তাকায়নি। ভাবখানা এমন সাক্ষ্য এহসান নামক কাউকে সে চিনেও না, জানেও না। দিতি সম্পূর্ণ নিজের মতো থেকেছে, অথচ আজ লুকিয়ে চুরি হোক সরাসরি বার কয়েক সাক্ষ্যর সাথে দিতির চোখাচোখি হয়ে গিয়েছে। দিতির অবশ্য এই নিয়ে আফসোস হচ্ছে। নিজের প্রতিজ্ঞা দৃঢ় থাকতে না পেরে আফসোস নিয়ে যখন ফের ভার্সিটির চত্বরে দাঁড়ালো, সাক্ষর দিকে একবার তাকালো, ঠিক তখনই দেখা গেল সাক্ষর সাথে এক সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটির তারই ডিপার্টমেন্টের নিধি। কিছু নিয়ে আলোচনা করছে বোধহয়। দিতির চাহনি এবার আরও সরু হলো, একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুজনকে পরখ করতে করতে খেয়াল করলো আজ নিধিও কালো জামা পরেছে, ম্যাচিং ম্যাচিং। দূর থেকে দেখলেই বোধ হচ্ছিল একটা সুন্দর কাপল। দিতি ফুসফুস করতে করতে আওড়ায়, বিয়ে করে বউয়ের দিকে আজ পর্যন্ত এক নজর তাকাতে দেখলাম না, অথচ নিধির সাথে কত ভালো আলাপ ওনার। এতটুকু বিড়বিড় করতে করতে পা বাড়ালো সে, একদম সাক্ষ্য আর নিধির সামনে দিয়ে হেঁটে গেল। নজরটা এমন রাখলো যেন পাশে কে আছে সে খেয়ালই করলো না। দিতি বাসায় ফিরল প্রায় সন্ধ্যার আগে আগে। এসেই একটা সুন্দর ঘুম দিয়ে যখন উঠল, ঠিক তখনই দিদির মা এলো। মুহূর্তের মধ্যেই তাড়াহুড়ো করে বলল, তোকে কখন থেকে ডাকছি দিতি? তোকে তো বললাম তাহির ছেলের বিয়েতে যেতে হবে আজ, তখন থেকে ডাকছি আমি। সাজি নিশ্চয়ই তৈরি হয়ে বেরো হয়ে গিয়েছে। দিতি শুনল, চোখ মুখ কুচিয়ে মায়ের দিকে চাইল মুহূর্তেই। তাহি সাজি তার মায়েরই কলিজার বান্ধবী। এই তিনজনের বন্ধুত্ব এই এতটা বয়সে এসেও থমকে নেই। কোনো অনুষ্ঠান হোক, উৎসব হোক, তিনজনের পরিকল্পনা চলবেই। সে অনুযায়ী দিদির সাথে আলোচনা করে আজ সকালে শাড়ি চুড়ি সব চয়েস করে রেখেছিল তার মা। দিতিও বারবার বলে রেখেছিল, অথচ দিদির মনে থাকলে তো। দিতি নাক মুখ কুচকে বলল, সাজি আম্মুর ছেলেরাও যাবে নাকি? ইনভাইট করেছে যখন যাবে না কেন? দিদি চুপ করে থাকলো। সাজি আম্মু হলো স্বাক্ষরী মা, এই কারণেই জিজ্ঞেস করা। দিদির মা অমন চুপ করে থাকতে দেখে মুহূর্তেই বলল, কি আশ্চর্য, গেলে কি হবে? সাক্ষ্য কি তোকে বকবে নাকি? তোদের এই কেমন বিয়ে হলো বলতো? মাস দুয়েকে একটা বারও দেখলাম না ছেলেটার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিস। দেখলাম না কোথাও ঘুরতে গেলি, মানে কিছুই তো দেখলাম না তোদের মধ্যে। কাল যাও এলো ছেলেটা, বলা নেই কওয়া নেই, তোর রুমে গিয়ে আবার কিছুক্ষণ পর বেরিয়ে চলেও গেল। অদ্ভুত। দিদি দাঁত বের করে হাসলো। আসলেই তো অদ্ভুত। তাই নিজেও বলল, অদ্ভুতই তো, জেনে শুনে অদ্ভুত এক ছেলেই তো ঝুলিয়ে দিয়েছ আমার কপালে। দিদি ইচ্ছে করেই খুব সুন্দর করে সাজলো। সাদা স্টোনের কাজ করা একটা ফুটফুটে শুভ্র শাড়িতে জড়িয়েছে। চশমাটা খুলে রেখেছে আজ, চুলগুলো খুলে রেখে কানে গুজেছে দুটো লাল টকটকে গোলাপ। গায়ের রং ফর্সা হওয়াতে শাড়িটাও বেশ ফুটেছে যেন। তাকাতে চোখ শান্ত হয়ে আসছে এমন একটা সাজ নিয়ে দিতি আয়না দেখলো। বিড়বিড় করে বলল, সে যে মেয়ে পাগল করার খুব ইচ্ছে না সাক্ষ্য এহসান, আমিও সাজলাম, দেখব আপনি সত্যি সব দিনের মতো অবহেলা করেন কিনা। এতটুকু বিড়বিড় করেই বলে হাসলো দিতি। এ ঠিক একটু পরেই তার আম্মু তার কাছে এলো, দ্রুততা নিয়ে বলল, এই তো সাজিরা গাড়ি নিয়ে এখানে আসছে দিতি, তৈরি তো তুই? কথাগুলো বলতে বলতে মেয়ের দিকে ফিরে তিনি চোখের পলক ফেললেন না। হেসে নিজের চোখের কাজল থেকে একটুখানি কাজল নিয়ে একদম দিদির কপালে চুল সংলগ্ন অংশটায় লাগিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে, কারোর নজর না লাগুক। দিতি শুধু হাসলো। ঠিক এর কিছুক্ষণ পরই স্বাক্ষর গাড়ি এলো। মা মেয়ে দুজনকেই তৈরি হয়ে যখন স্বাক্ষর গাড়িতে উঠতে নিল, ঠিক তখনই সাক্ষ্য এক নজর তাকালো দিদির দিকে। রাস্তার ম্লান আলো এবং বিল্ডিংয়ের উজ্জ্বল আলোতে মেয়েটাকে সত্যি সুন্দর লাগছে, একদম চেয়ে থাকার মতো। সাক্ষ্য মুহূর্তে নজর সরিয়ে সামনে ফিরে শুধু ভুরুক বাঁকালো। একটা বিয়ে বাড়িতে এমন সুন্দর শাড়ি পরে যাওয়ার কারণ কি? না পরলে কি ক্ষতি হতো?
সবাই মিলে ওখানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। তবে ওখানে পৌঁছে যে সমস্যাটা হলো তা হলো দিকে অনেকের চেয়ে থাকা। বিয়েবাড়ির ভিড়, জনসমাগম সবকিছুর মধ্যেই সাক্ষর কাছে এই বিষয়টা বিষের মতো লাগছিল। নিজের বউয়ের দিকে সে নিজেও এভাবে মুগ্ধতা নিয়ে তাকায়নি আজ অবধি। সাক্ষ্য তবুও শান্ত স্থির ভাবনাখানা নিয়ে যখন পা বাড়িয়ে দিতিদের অতিক্রম করে যেতে নিচ্ছিল, ঠিক তখনই কানে এলো, আমার ছেলেটা এবার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আপা। এই তো সামনের মাসেই কানাডা যাবে। আপনার মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে, বুঝলেন? আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। দুজনকে মানাতেও খুব সুন্দর। ঠিক এতটুকু শোনার পর সাক্ষর পা থেমে গেল। মুহূর্তের মধ্যে ঘাড় ফিরিয়ে ওদিকে চেয়ে ভ্রু উচালো। ঠিক তখনই আবারও সাক্ষর কানে ভেসে এলো, তাই নাকি আন্টি? আমার অনেক দিনের শখ কানাডা যাওয়ার। আপনার ছেলে কি নিয়ে যাবে আমাকে? দিতির মা মুহূর্তে দিদিকে চোখ রাঙিয়ে কোনো চিমটি কাটলো। মেয়েটা সত্যি একটা বিচ্ছু। অন্যদিকে সাক্ষর ভ্রুজোড়া এতটুকু শুনে আরো কুঁচকে এলো। বাহ, কয়েক বছর যাবৎ একটা ছেলের সামনে পেছনে ঘুরঘুর করে ছেলেটাকে ড্যাব ড্যাব করে দেখতে দেখতেই কবুল বলে বিয়ে করলো, আর এখন কি না অন্য কারোর সাথে কানাডা যাওয়ার প্ল্যান করছে। দারুণ ব্যাপার। সাক্ষ্য ওভাবেই দাঁড়ালো, মুখ চোখ টান টান করে গম্ভীর একটা ভাব এনে ভ্রু উঁচু করে রাখতেই ভদ্রমহিলা হেসে বললেন, নেবে না কেন মা? অবশ্যই নেবে। দেখো বিয়ের পর ওখানেই সেটেল হয়ে যাবে তোমাকে নিয়ে। দিতি ফের আবারও কিছু বলতে নিচ্ছিল। দিতির মা তখনই ফের চোখ রাঙালো। কোনোই ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে ভদ্রমহিলাকে হেসে হেসে বলল, আরে আপা, আমার মেয়ের জন্য একটা লাল টুকটুকে বর অলরেডি ঠিক করে নিয়েছি যে, নয়তো অবশ্যই ভাবতাম আপনার প্রস্তাবটা। কিন্তু এখন যে আর ভাববার সুযোগ নেই। এক রাজপুত্র এসে নিজের করে নিয়েছে আমার রাজকন্যাকে। এইটুকু বলতে বলতেই দিতির মা হাসলেন। অপরদিকে ভদ্রমহিলা আশাহত হয়ে চাইলেন। পাশে এসে দাঁড়ালো ভদ্রমহিলার ছেলেও। মাকে কোনো এক দরকারে ডাকতে এলো বোধহয় ছেলেটা, অথচ এসে মায়ের হতাশ মুখ দেখে ভ্রু কুঁচকালো। ভদ্রমহিলা এবারে বড্ড হতাশ স্বরে বলল, দেখুন, এই হলো আমার রাজপুত্রটা। আপনার রাজকন্যার সাথে দারুণ মানাতো। আমি দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ আপনার মেয়েকে দেখে এসব ভাবছিলাম, কিন্তু আপনি তো বললেন হবে না। দিতি শুনল, এবারে সান্ত্বনা দিয়ে বলল, থাক আন্টি, মন খারাপ করবেন না। আপনার রাজপুত্র ঠিক একটা রাজকন্যা পেয়ে যাবে। ছেলেটা শুধু বিস্ময় নিয়ে চাইছিল। চোখ জোড়া গোল গোল করে যখন দিতির কথা শুনছিল, ঠিক তখনই দিতি ছেলেটার বিস্ময় দেখে বলল, হাই আন্টি রাজপুত্র। একটুখানি দূরে দাঁড়ানো স্বাক্ষর এবার ভ্রু আরো উঁচু হলো। খুব সূক্ষ্ম নজরে দিতির হাই বলাটা খেয়াল করেই শরীর মন সব কেমন যেন রাগে শিরশির করলো। অথচ বাইরের রূপটা শান্ত স্থির। সাক্ষ্য দাঁড়ালো না আর, স্বাভাবিক ভঙ্গিতেই পা বাড়ালো। মুখভঙ্গিও রাখলো অত্যন্ত স্বাভাবিক, যেন কিছু হয়নি। অথচ সাক্ষ্য জানে আসলে কি হচ্ছে। বিয়েবাড়ির রমরমা খাওয়া দাওয়ার পর্বে সাক্ষ্য আর দিতি বসলো পাশাপাশি। সাথে সাক্ষ্যর ছোট ভাই সাম্য এবং কথা। দিতি খাওয়ার মধ্যেই কয়েকবার আচোখে তাকিয়ে সাক্ষ্যকে পরখ করলো, অথচ সাক্ষ্য একবারও তাকালো না। পাশে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও একটাবার ফিরে দেখছে না স্ত্রীর দিকে। এহেন দুঃখে দিতির চোখ বুজে থাকতে মন যাচ্ছে। কেন তাকাবে না? দিতি সুন্দর নয়? নাকি শাড়িতে দিতিকে সুন্দর লাগছে না? কোনটা? দিতি মনে মনে এই রাক্ষোভ আর হতাশা নিয়ে বিড়বিড় করলো, একটা মানুষ কেমন নির্দয় হলে এমন হয়? আমার দিকে তাকাচ্ছে না। আমার দিকে কখনো শুধু তাকাক, আমি চোখ গ্লু দিয়ে আটকে দেবো একদম। দিতি এতটুকু মনে মনে বলতেই সাম্য পাশ থেকে বলল, দিতির জন্য একটা বিয়ের প্রস্তাব পেয়েছি ভাইয়া। তুমি রাজি থাকলে দিয়ে দেই বিয়ে। বলো, আরও একটা দাওয়াত খেতে পারবো। কি বলো তুমি? সাক্ষ্য তাকালো, কপাল শিথিল করে উত্তর করলো, কি বললি? পাত্র একদম ভালো, ইঞ্জিনিয়ার, সামনেই কানাডা যাবে। দিতি ভ্রু কুঁচকালো শুধু, ঘাড় বাঁকিয়ে উৎসুক হয়ে দেখছিল কি বলে সাক্ষ্য। অথচ সাক্ষ্য কেবল ভ্রু নাচিয়ে এতটুকুই বলল। তো কথা হাসলো নিঃশব্দে। সাম্যর মুখটা একটু হলেও কালো হয়েছে দেখে বলল, শাম্য, তুই এমন ছোট বাচ্চাদের মতো কথা বলছিস কেন? ভাইয়ার বিয়ে করা বউকে নাকি ভাইয়ার সামনে বিয়ে দিয়ে দিবে? সাহস কত?
শ্যাম্য নাক ফুলিয়ে তাকালো, ফুঁসে উঠল যেন। কথাকে দু চোখে সহ্য করতে পারে না শ্যাম্য, মুহূর্তেই বলল, তুই চুপ কর কাঁথা। খেয়ে খেয়ে হাতি হচ্ছিস, হাতি হ। আমার কথায় নাক গলাতে বলেছি তোকে? কথা এই পর্যায়ে চুপ হলো। মেয়েটা লক্ষ্মী স্বভাবই শান্ত, আর স্বাস্থ্যের দিক দিয়ে গুলুমুলু, সহজ ভাষায় মোটা। আর এই মোটা অর্থাৎ স্বাস্থ্যটুকুর কারণেই মেয়েটা কত কথা শুনছে চারপাশে, কত মজা, কত উৎসাহ। কথা সত্যি চুপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে এলো এই মুহূর্তে যেন। যা স্পষ্ট মেয়েটার চোখে মুখে ফুটে এলো। সাক্ষ্য এই কারণে সাম্যকে শাসালো, চোখ মুখ কুঁচকে শুধালো, এইসব কি কথা সাম্য? বলছি না ওকে এভাবে কিছু বলবি না তুই। এর পরের মুহূর্তে সাম্য চুপ হলো, কথাও চুপ হলো। শুধু সাক্ষ্যর শান্তি লাগলো না। দিতি ঠিক তার পাশে বসা, আর আমি বসে বসে খাচ্ছে, অথচ ভাবনাখানা এমন কিছু হয়নি। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে পাশের টেবিলে তাকাতেই দেখা গেল ওখানে বেশ কয়েকজন ছেলে বসেছে। খাবার খাওয়ার সাথে চোখের নজর বারবার এদিকে ঘুরপাক খাচ্ছে। সাক্ষ্যর বুঝতে কষ্ট হলো না। শীতল এক রাগ সমস্ত শরীরে বইতে সাক্ষ্য খাওয়া থামিয়ে ওদিক পানে তাকিয়ে থাকলো। ছেলেগুলো তাকানোর সাহস করলো না বোধ হয়, আর তার তাকানো দেখেই সাক্ষ্য অবশ্য এতে তৃপ্তি পেল না। আরাম করে বসে অপেক্ষা করলো দিতির খাওয়া শেষ হওয়ার। অতঃপর খাওয়া শেষ হতে শান্তশিষ্ট অথচ চতুর সাক্ষ্য তরকারির ঝোল টুকু ইচ্ছে করেই ফেললো দিতির শাড়িতে। দিতি তড়িৎ গতিতে ছিটকে যাওয়ার চেষ্টা করলো যেন। ফুসফুস করে বলল, কি করলেন এটা? আমার শাড়িটা? সাক্ষ্য কিছুই করেনি, এমন এক ভঙ্গিতে তাকালো, অত্যন্ত হিমশীতল গলায় জানালো, কি করেছিস? তরকারিটা আমার শাড়িতেই কেন ফেলেছেন? জেনে বুঝে ইচ্ছে করি, তাই না? তো দুই নিন। ঠিক এতটুকু বলেই অপরিচিত এক পুরুষের মতো সাক্ষ্য পা বাড়ালো, ফিরেও চাইল না দিতির দিকে। অথচ দিতি দাঁড়িয়ে সাক্ষর চলে যাওয়াটা দেখছিল। কি নিষ্ঠুর! বউকে সমস্যায় ফেলে কিভাবে একা একা চলে যাচ্ছে। দিতি মনে মনে রাগে ফুঁসল। 101টা কথা শুনিয়ে অবশেষে শাড়ির ঝোল পরা অংশটুকু পরিষ্কার করতে, অথচ হলো না। ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরিষ্কার করে চলে আসবে ভাবতে ভাবতেই যখন পা বাড়াচ্ছিল ঠিক তখনই কানে বাজলো, কানাডা যাওয়ার খুব শখ না মিসেস সাক্ষ্য এহসান? পাঠিয়ে দেয় আপনাকে, কি বলুন? দিদির পাজোড়া তখনই থামলো। পিছু ফিরে তাকাতেই বুঝলো সাক্ষ্য পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে রেগে আছে নাকি অন্য কিছু। দিদি শুধু দেখলো। উত্তর করার আগে সাক্ষ্য ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, কি হলো, যাবেন না কানাডায়? দিদি ভ্রু কুচকায়, উত্তর দিল, যাব না কেন? অবশ্যই যাব। সাক্ষ্য হাসলো, এবারে ঠোঁট এলিয়ে। দিদির দিকে যে ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, শিওর? 100% শিওর। সাক্ষ্য আবারও হাসলো দিদির আড়ালেই। দিদির চাহনি তীক্ষ্ণ, দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর। এতটুকু অবলোকন করেই পা বাড়িয়ে সামনে এলো সাক্ষ্য। একদম সামনে দাঁড়িয়ে বলল, শুনে খুশি হলাম। যাচ্ছেন কবে? সেকেন্ড ম্যারেজের পর? দিদি শুনল, উত্তর করলো, সেকেন্ড ম্যারেজ হলে খারাপ কোথায়? ছেলেটা জ্যোৎস্না বলুন, লম্বা চওড়া, একদম রাজপুত্রের মতোই। শুধুই প্রশংসা করলো দিদি, অথচ সে ছেলেটাকে ভালোভাবে খেয়ালই করেনি। কি পড়েছে না পড়েছে এসবও দেখলো না। লম্বা নাকি খাটো তাও না, তবুও করলো শুধুমাত্র সাক্ষ্যর জন্যই। সাক্ষ্য সমস্তটা শুনলো, শুনে প্রশ্ন ছুড়ল, মিসেস সাক্ষ্য এহসান স্পষ্টভাবে একটু বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আপনি দ্বিতীয় বিয়েতে সম্মতি প্রদান করেছেন, তাই তো? তাই? সাক্ষর কপাল কুঁচকালো। সুন্দরী বউ সামনে থাকলে যেভাবে মুগ্ধ নজরে তাকানো উচিত তার বিন্দুমাত্র দেখা গেল না চোখে মুখে। বরং শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম দিতির চোখের নজর রাখলো। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল, দ্বিতীয় বিয়ের শখ বলে কি এভাবে শাড়ি পরে সেজেগুজে ছেলে মানুষ ভর্তি বাড়িতে ঘুরে বেড়ানোর সাহস হয়েছে মিসেস দিতিকে তাসনিন? নো প্রবলেম। সাক্ষ্য এহসান তার ওয়াইফের সাহস কেউ নিয়ে জানে। জাস্ট ওয়েট। কে ওয়াইফ? কার সাহস নিভাবেন? হ্যাঁ, দিতির ভ্রুজোড়া কুঁচকাল। এই প্রশ্নটা ছুড়ে দিয়ে তাকে সাক্ষ্য ভ্রু বাঁকালো। দেয়ালের দিকে একটা হাত রেখে দিতির দিকে আরেক কদম পা বাড়ালো। অতঃপর একদম কাছাকাছি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, সম্ভবত আমার স্টুডেন্ট হয় সে, আবার হয়তো অদিতি আন্টির মেয়েও হতে পারে, শিওর জানা নেই। দিতি ভ্রুজোড়া কুঁচকে নিল আবারও। অদিতি আন্টির মেয়ে তো সে নিজেই। সোজাসুজি বললে কি পাপ হতো, নাকি দিদি এই লোকের মাথায় উঠে বসতো? এতটুকু ভেবে ভ্রু কুঁচকে জানালো,
স্টুডেন্ট, তাও সম্ভবত নিজের ওয়াইফ অথচ ভালোভাবে চেনেন না অব্দি। ছি ছি। চিনি নিতে 2 সেকেন্ডও সময় লাগবে না সাক্ষ্য এহসানের। দিতি হাসলো, বিদ্রুপ করে হেসে বলল, দেখা গেল যখন বউকে চিনে নিতে চাইবেন তখন বউ ফুরুত হয়ে গেল। সাক্ষ্য চোখে হাসলো বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই লোকের এই এক সমস্যা, রাগ যে দুঃখ কষ্ট কিছুই তো মুখে ফুটে না। এমন কেন মুখটা? প্রশ্ন করলে কি হয়? দিতি বোঝার চেষ্টা করলো না আর। সাক্ষ্য ঠিক তখনই ভ্রু নাচিয়ে বলল, এতটা দুঃসাহস হবে তার? রিয়েলি? আফটার অল সাক্ষ্য এহসানের নাম তুলে রাখা তো এমন ভাবনা মাথায় আনতেও তাকে শত সহস্রবার ভাবতে হবে। দিতি ভ্রু নাচালো, ফের শুধালো, সাক্ষ্য এহসান নামটা নিয়ে কি দাপট দেখাচ্ছেন আপনি? ধরে নাও তাই। তাহলে আমিও বলি, আপনার বউ টিকবে না স্যার। দেখবেন আমি 100% শিওর যে আপনার বউ টিকবে না। ভালোই হয়েছে আপনার বউকে চেনার সুযোগ হয়নি আপনার। এমন না কুচু মানুষদের চেনার সুযোগ না হওয়াটাই ভালো। আমি হাত তুলে দোয়া চাই যাতে আপনি আপনার বউকে না চিনতে পারেন। সাক্ষ্য শুনল, অতপর হুট করে মাথাটা নুয়ে আনলো একদম দিতির মুখের কাছে। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তাই নাকি? হ্যাঁ তাই। সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো। দিতির মুখের সামনে থেকে মুখটা একটু একটু করে গলার দিকে এগোতে এগোতে দিতিকে একদম দেয়ালের সাথে মিশিয়ে শুধালো, আই গেস সুযোগ না হলে সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমার, রাইট? যদিও সাক্ষ্য মুখ এগোলো যথেষ্ট দূরত্ব আছে, তবুও দিতির মনে হলো যেন সাক্ষ্যর নিঃশ্বাসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সাক্ষ্য বোধহয় ঝুঁকে তার কাঁধেই মুখ রাখবে। দিতি এতটুকু ভেবেই মুহূর্তের মধ্যেই সাক্ষ্যকে দুহাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগে সাক্ষ্য সোজা হয়ে দাঁড়ালো, চোখ মুখ গম্ভীর রেখে উল্টো দিকে ঘুরতে ঘুরতেই গম্ভীর কণ্ঠে বলে গেল, আপনার হাতে 5 মিনিট সময় আছে মিসেস সাক্ষ্য এহসান। এর মধ্যে গাড়ি থেকে বসবেন। আর একবার যদি দেখি কোনো ছেলের সামনে গিয়ে তাতে চক্ষু শীতল করেছেন তো আপনার একদিন আর আমার একদিন দেখবেন। দিতি মুখ ভেঙালো প্রায় সঙ্গে সঙ্গেই। দ্রুত পা চালিয়ে ওয়াশরুমের দরজাটা লক করতে করতেই জানালো, 5 মিনিট কি 50 মিনিট হলেও আমি যাব না। কি করবেন দেখা যাবে। সাক্ষ্য বোধহয় শুনল তা, তবে উত্তর এলো না। দিতি ভিতর থেকে শান্তি পেল। যেটা সাক্ষ্য নিষেধ করবে সেটা প্রয়োজনে দিতি 100 বার করবে না কেন? দিতি সাক্ষ্যর কথা মতো চলবে কেন? যে লোক এমন উঠতে বসতে অপমান করে তার কথা শোনার প্রশ্নই আসে না। দিতি মিনিট 2 সময় নিয়ে শাড়ি পরিষ্কার করলো, কিন্তু সমস্যা হলো শাড়িটা সাদা রঙের। স্টোনগুলো চকচক করলেও তরকারির হলুদ দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। দিতি কিঞ্চিত এই নিয়ে মন খারাপও করলো। কত সুন্দর শাড়িটা নষ্ট করে দিল একদম। এর জন্যই দিতি কি করা উচিত? এর জন্য দিদির কি করা উচিত? কি করলে রাগ মিটবে? এতটুকু ভাবতে ভাবতেই ওয়াশরুম ছেড়ে বের হলো সে। অতপর দিদির সাদা শাড়িতে তরকারির হলুদ দাগ নিয়ে যখন দুঃখের সাগরে ভাসছে, তখনই সাক্ষর গম্ভীর একরোখা স্বর ভেসে এলো কানে, 2 মিনিটের মধ্যে গাড়ি থেকে বসবেন মিসেস দীতিকা তাসনিন। এপাশ ওপাশ পা বাড়ানো তো সোজা, তুলে নিয়ে বসিয়ে রাখবো গাড়িতে। দিদি চোখ বড় বড় করে তাকালো, কপাল কুঁচকে বলল, কিডন্যাপ করবেন নাকি? করতে হলো করলাম। দিদি শ্বাস ফেলে বলল, তাই বলে একটা মেয়ে স্টুডেন্টকে মান সম্মান থাকবে আপনার? স্টুডেন্ট যদি আমার শুরু থেকেই স্যারের নজরে দেখতো তবে না হয় সম্মান নিয়ে ভেবে দেখতাম মিসেস সাক্ষ্য এহসান, কিন্তু স্টুডেন্ট তো নিজেই। দিদি মুহূর্তেই ফিরল, বলল, কি? নাথিং। এতটুকু বলতে না বলতেই দেখা গেল কোথাও থেকে একটা এসে দাঁড়িয়েছে ঠিক সাক্ষর পাশে। সাক্ষ্যকে দেখে মুহূর্তের মধ্যে ফটফট করে বলে উঠল, আরে সাক্ষ্য ভাইয়া, তোমায় কত করে খুঁজছিলাম, অথচ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। দিদি ভ্রু কুঁচকায়, এ আবার কে? সাক্ষ্যকেই বা এত খোঁজাখুঁজির কি কারণ আছে তার? এতটুকু ভাবতে ভাবতেই দেখা গেল মেয়েটা হাত বাড়ালো। সাক্ষর দিকে হাতটা বাড়িয়ে সাক্ষর হাতটা টেনে ধরে বলল, ভাইয়ার সাথে ছবি তুলবো, তুমি যাবে না? চলো ছবি তুলবো সাক্ষ্য ভাইয়া। সাক্ষ্য এতটা সময় চুপ থাকলেও এবার হাত ছাড়িয়ে নিল, সৌজন্যতা দেখিয়ে বলল, তুমি যাও ছবি তুলো মিনি, আমি পরে গিয়ে ছবি তুলবো। এখন গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি এখন ছবি তুলবো না মিনি। দিদির ইচ্ছে হলো না এদের এসব কথাবার্তা শুনতে। আবার বিয়েবাড়িতে আম্মুর সাথে এত ভিড়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। রাগে ফুঁসলো, ভেতরে ভেতরে অদৃশ্য এক রাগ তার শরীর মন জ্বালিয়ে দিল যেন, অথচ প্রকাশ করলো না একটুও না।
দিতি সেদিন বাড়ি ফিরেছে একা একাই। পরের দিন ঠিক সময় ঘুম থেকে উঠে ভার্সিটিতেও গিয়েছে, কিন্তু স্বাক্ষর ক্লাস না থাকায় ওই লোকটার সাথে মুখোমুখিও হতে হয়নি। আর দিতি মনে মনে শান্তি অনুভব করছিল। আবার একইভাবে ভার্সিটির চারপাশে চোখও বুলিয়েছে সাক্ষ্যকে দেখা যায় কিনা। অবশেষে না দেখতে পেয়ে ছোট শ্বাস ফেলল। খেয়াকে পড়ায় ডুবে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, কি এত পড়িস ভাই, বোঝা আমারে। একটা মানুষ 24 ঘন্টা কিভাবে পড়ে? খেয়া চাইল। দিতি আর মিহু দুজনের দিকে ফিরেই বলল, যেভাবে তোরা সারাদিন সুন্দর সুন্দর ছেলে দেখিস। মিহু এবার জবাব দিল, সারাদিন আমরা সারাদিন কই ছেলে দেখি? যেটুকু দেখিস ওইটুকু কি সারাদিনের থেকে কম নাকি? দিতি উত্তরে বলল, আমি তো সুন্দর সুন্দর ছেলেদের দেখতেই পাই না। ক্যাম্পাসে সব বান্দর বান্দর ছেলে, একটাও তো সুন্দর ছেলে নেই। ঠিক তখনই পেছনে কিয়ানার সাদাত এলো। কিয়ানি মুখ চোখ কুঁচকে উত্তর করল, আমরা কি তাহলে ছাগল? ভালো করে দেখ, পাবি এমন সুন্দর ছেলে। দিদি নাক মুখ কুচকালো, বমি পেল এমন ভঙ্গিতে জানালো, তোদের দুটোকেই তো গাঁজাখোর লাগছে। না না, একটা সিগারেট খোর আর একটা মেয়েখোর, রাইট না? সাদাব কিছুটা দূরে বসলো, কপাল কুচকে উত্তর করলো, মেয়েখোর হওয়া চাইতে সিগারেটখোর হওয়া হাজার গুণে ভালো। কিয়ান এবারে মুখ বাঁকালো, বলল, পোল্ট্রি বাজ, জ্বরে পড়ে রইলি মেসে। আনলো কে তোরে, আর এখন এসে পোল্ট্রি মেরে গেলি। আমিই বলদ। মুহূর্তেই হাসির রোল পড়ল। খেয়া হাসতে হাসতেই সাদাফের দিকে চাইল। চোখ মুখ শুকনো, চুলগুলো এলোমেলো কিছুটা। গত 3 দিন ভার্সিটিতে আসেনি দেখেই কল দিয়েছিল 2-1 বার, অথচ কল তুলেনি। অবশ্য তুলবে না এটা খেয়া আগে থেকে জানতো, তবুও বেহায়ার মতো কল দেওয়ার প্রয়োজন ছিল। খেয়া ছোট শ্বাস ফেলে। এই যে এখন আবারও বেহায়ার মতো প্রশ্ন করল, জ্বর কমেছে সাদ? বেশি অসুস্থ ছিলিস? ভার্সিটিতেই আসলি না? সাদাব মুখ চোখ গম্ভীর করে আগের মতোই বসা। ঘড়িতে সময় দেখতে দেখতে খেয়ার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে মিহুকে বলল, মিহু, তুই এমন হদবিল্লের মতো বসে আছিস কেন? কথা বল। দ্বিতীয় তোর মতো পোল্ট্রি খেলো তাই। ও নাকি সুন্দর ছেলে দেখেই না, এদিকে সাক্ষ্য স্যারকে পারে না চোখ দিয়ে গেলে নিতে। ঠিক ওই সময়টাতেই কিছুটা দূর থেকে হেঁটে যাচ্ছিল সাক্ষ্য। সাদাফের নজর পড়া মাত্রই দ্রুত বলে উঠল, আরে আরে, ওই তো সাক্ষ্য স্যার। সাদাফের গলাটা শুধু মিহুদের শোনানোর জন্য হলেও পৌঁছালো সাক্ষ্যর কানেও। তবুও ফিরল না সাক্ষ্য, তাকালো না। নয়তো খেয়ার দিতি ব্যতীত উপস্থিতি সকলের চোখের চাহনি যে তারই উপরে তা দেখতে। সাক্ষ্য দূর থেকে শুনল, দিদি কি সাধু হয়ে গেছে ভাই? সাক্ষ্য চারিদিকেও ফিরে চাইল না, কি ভয়ঙ্কর ব্যাপার। এটা দিদি হতে পারেই না। দিতি ভার্সিটি থেকে ফিরল বিকেলে। অতঃপর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে, ঠিক তখনই কল এলো ফোনে, আননোন নাম্বার। দিতি বিরক্তি নিয়ে যখন কল তুলল তখনই জানানো হলো একটা পার্সেল আছে। সে যেন পার্সেলটা রিসিভ করে, অথচ দিদি অর্ডার করেনি কিছুই। কোনো কিছুর পার্সেল আসার কথাও না। দিদি ছোট শ্বাস ফেলল যখন ডেলিভারি বয়কে বারবার বলার পরও ডেলিভারি বয় জোর দিয়ে বলল এটা তারই পার্সেল। তখন দিদি হেলে দুলে গেল তা আনতে, অতঃপর আনলো। বড় আশা নিয়ে প্রেরকের নাম ঠিকানা দেখতে যেতেই দেখলো কোনো এক শহরের নাম। দিদি ছোট শ্বাস ফেলে। আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা খুলে সর্বপ্রথম পেল একটা সাদা স্টোনের কাজ করা সাদা শাড়ি। হুবহু তার শাড়িটার মতোই, একদম হুবহু একই রকম। কি আশ্চর্য, একই রকম শাড়ি কেন আসবে? কেই বা পাঠালো? এত ভাবতে ভাবতেই দিদি হাতে এলো একটা চিরকুট। হুবহু দেখতে সাদা শাড়িটার মতোই যে শাড়িটা তার কাছে এসেছে, তার সাথে ছোট চিরকুটটায় খুব সুন্দর হাতের লেখাতেই লেখা, নিন ক্ষতিপূরণ। তবে আপনি আমার যে ক্ষতি করেছেন মিসেস দীতিকা তাসনিন, তা আমি খুব রইস হয়ে আপনার কাছ থেকে ওসুল করব। সাক্ষ্য এহসান খুব সহজেই ছাড় দেয় না। দিদি ভ্রু কুচকালো প্রায় সঙ্গে সঙ্গেই। কি ক্ষতি করেছে? স্বাক্ষর কোনো ক্ষতি করেছে বলে তো তার মনে পড়ছে না, অথচ এই লোক লিখেছে সে ক্ষতি করেছে। কি ক্ষতি? দিদি কপাল কুচকে তাকিয়ে থাকতেই ঠিক এর পরপরই আরেকটা লেখা চোখে পড়ল উল্টো পিঠে। আবারও লেখা, শাড়িটা পরে সবাইকে মুগ্ধ করার কথা ভেবে থাকলে আপনার থেকে আমি ক্ষতিপূরণ নিতে আমি দেরি করব না মিসেস সাক্ষ্য এহসান। বি কেয়ারফুল। যাকে মুগ্ধ করার তাকে মুগ্ধ করবেন কেবল, অন্য কাউকে মুগ্ধ করার কথা ভুলেও চিন্তা করবেন না, ওকে?
এই লেখাটা পড়েই দিদি সর্বপ্রথম মুখ ভেঙালো। যাকে মুগ্ধ করার তাকে মুগ্ধ করুন, কি সুন্দর কথা। দিদি তো ওই নাকুচু লোকটাকে মুগ্ধ করতে শাড়ি পরেছিল, লাভ কি হলো? তাকিয়েছিল ওই লোক, তাকায়নি তো। দিদি শাড়ি চিরকুট দুটোই একপাশে জমিয়ে রাখলো। বেশ কিছুটা সময় পায়চারি করে অবশেষে সিদ্ধান্ত নিল শাড়ি সে রাখবে না, ফেরত দিয়ে আসবে। যে লোক তাকে স্ত্রী হিসেবে দুটো ভালো কথা বলার, তার থেকে আবার কিসের ক্ষতিপূরণ? এত যদি দেয়ার হতো তাহলে নিজে এসে দিতে পারতো না? এভাবে পাঠানোর কি হলো? এতটুকু ভেবেই দিদি সর্বপ্রথম কল দিল কথাকে। শান্ত স্থির গলাতেই বলল, কথা, তোর ভাইয়া বাসায় আছে এখন? উত্তর এলো, এখন তো নেই। কেন দিদি, কোনো দরকার? না না, তোদের বাসায় আসবো তাই, উনি থাকলে যেতাম না আর কি। কথা হেসে উঠল। দ্বিতীয়ার কথা দুজনেই কলেজ জীবন অবধি একই সঙ্গে পড়েছে। দুজনের বন্ধুত্ব ছিল বেশ গলায় গলায় ভাবের মতো, এখনো আছে। তবে দিতি তখনও কল করে জেনে নিত সাক্ষ্য আছে কিনা, আর আছে জানলেই কোনো না কোনো কিছুর অজুহাতে বাসায় আসতো। লুকিয়ে চুরিয়ে কথার রুম থেকে সাক্ষ্যকে দেখতো আর বুক ঢিপঢিপ করার রোগ নিয়ে কথাকে বলতো, আমি তো ফেসে গেলাম রে কথা, খুব কঠিন জালে ফেসে গেলাম। কথার ওইটুকু ভেবেই হাসি এলো। উত্তর দিল, আচ্ছা আয়, বড় ভাইয়া নেই এখন? দিতি শুনল, মনে মনে সবটা ভেবে নিয়ে নিজেও একটা চিরকুট লিখল। তারপরে মাথায় ওড়না ছাপিয়ে বেরিয়ে গেল। অতঃপর প্রায় 15 কি 20 মিনিট পর রিকশা করে সাক্ষ্যদের বাসায় পৌঁছালো। সাজিয়া বেগম দিতিকে দেখে বেশ খুশি হলেন যেন। কতবার এটা ওটা খেতে বললেন, অথচ দিতি কেবল সুযোগ খুঁজছিল। চুপচাপ স্বাক্ষর রুমে গিয়ে শাড়িটা প্যাকেটটা রেখে চলে আসবে এতটুকু, তারপর বাসায় চলে যাবে। কাহিনী সিম্পল। অথচ দিতির ভাবনা অনুযায়ী কাহিনী এতটুকুতেই শেষ হলো না। যখন সুযোগ পাওয়া মাত্র চুপচাপ স্বাক্ষর রুমে ঢুকে শাড়ির ব্যাগটা রাখবে আর রেখে চলে আসবে, ঠিক তখনই বারান্দার দরজায় হেলান দেয়া মানুষটাকে চোখে পড়ল। মানুষটা সাক্ষ্য এহসান। দিতির চোখে অসহ্যকর পুরুষটি, ভ্রুজোড়া কুচকানো, দৃষ্টিটা ঠিক তারই দিকে। বোধহয় ভাবনার চেষ্টা করছে। দিতি এক মুহূর্তে অপ্রস্তুত হলো। ভেবেছিল তো এই লোক বাসায় নেই, কথাও তো বলেছিল নেই। তাহলে এলো কোথা থেকে? এতটা সময় যে বাইরে বসে গল্পগুজব করছিল তখনও তো দেখতে পেল না। দিতি মনে মনে আফসোস করলো, ছি, চোরের মতো ঢুকেছিল সে। সাক্ষ্য কি লক্ষ্য করেছে তা? অবশ্যই করেছে। তাই তো ওভাবে তাকিয়ে আছে। দিতি মুহূর্তে চট করে সোজা হয়ে দাঁড়ালো, যেন হঠাৎই তার মধ্যে আত্মবিশ্বাসরা এসে জমা হয়েছে। গলায় তেজ দেখিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল, সাক্ষ্য এহসানের রুমে মিসেস সাক্ষ্য এহসানের চোরের মতো ঢুকছে। বিষয়টা তাকে দেখার মতো নয়। চোরের মতো ঢুকিনি আমি, আপনি চোরের মতো রুমে পড়েছিলেন। আমি তো ভেবেছি আপনি না। সাক্ষ্য ফের ভ্রু নাচালো, জিজ্ঞেস করলো, ভেবেছিলেন আমি? কি? কিছু না, আপনার শাড়ি আপনি রাখুন, লাগবে না আমার। এইটুকু বলে শাড়ির ব্যাগটা এগিয়ে ধরতে সাক্ষ্য কপাল কুঁচকালো, গম্ভীর কণ্ঠে বলল, আপনার না লাগলে কি, আমার লাগবে এটা। দিতি ভ্রু কুঁচকায়। উত্তর দিল, আপনার কি মানুষের অভাব আছে নাকি? কেউ একজনকে দিয়ে দেবেন, কাহিনী শেষ। সাক্ষ্য তাকালো। দিতি মেয়েটার বাচ্চামো দেখে তার মাঝে মধ্যে ইচ্ছে হয় এই মেয়েকে সত্যি সোজা করে ফেলতে। আবার মনে হয় এই মেয়ে যে মানুষ দেখা গেল সোজা হওয়ার বদলে দ্বিগুণ বেঁকে বসেছে। সাক্ষ্য ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, ভেবে চিনতে বলছেন মিসেস দিতিকে তাসনিম? অবশ্যই। শিওর যে অন্য কাউকে দিয়ে দেই, এটাই চান? দিতি সরু চোখে চাইল। বাহ, বলার আগেই দেয়ার মানুষ হাজির। বাহ, উত্তরে বলল, আপনার যে দেয়ার মানুষ আছে তা আমার জানা আছে স্যার, দিয়ে দিন। দিতি এমন কত শত জিনিসই তো দান করে। সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসলো, এবারে নিঃশব্দে। দিতি চেয়ে দেখলো কি সুন্দর ঠোঁট এলিয়ে হাসিটা, যেন হাসিটা দ্বারা স্পষ্ট বোঝা যায় সে দিতির কথাতে পাত্তা দিল না। অন্য সময় হলে নিজেকে নিয়ে এভাবে হাসার জন্য দিতির রাগ হতো, মুখ চোখ লাল করতো। অথচ আজ রাগ হলো না। প্রতিবারের মতো বুক চিনচিট করছে তার। কেমন এক অস্থিরতা বইল হৃদয় জুড়ে। দিতি আর চোখে চেয়ে চেয়ে দেখলো পুরুষটাকে। কালো রঙের টি শার্ট, ট্রাউজার আর মাথায় ঘন কালো চুল আর মুখে খোঁচা দাড়ি। এতটুকুতেই এই পুরুষটাকে এত চমৎকার লাগে কেন? বুক ঢিপ ঢিপ করে কেন? দিতি এই প্রশ্নের উত্তর পায় না। শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া শীতল এক অনুভূতির বিমূর যখন, তখনই সাক্ষ্য এগিয়ে তার দিকে ঝুঁকলো। অতঃপর কানের কাছে বলল,
সব জিনিস দান করার ক্ষমতা থাকলেও সাক্ষ্য এহসানের দেওয়া জিনিস এবং সাক্ষ্য এহসানকে দান করার মতো ক্ষমতা যে আপনার নেই তা আমি শিওর। তাই শুধু শুধু ফাঁকা বলি ওড়াবেন না। দিতি এই মুহূর্তে ছিটকে দূরে সরল, তেরা স্বরে জানালো। কে বলুনি, আমি সব পারি। সাক্ষ্য ফের হাসলো, ঠোঁট এলিয়ে দিতির আড়ালেই ভ্রু নাচিয়ে বলল, রিয়েলি? হ্যাঁ, আপনার শাড়ি আপনিই নিন, লাগবে না আমার। এতটুকু বলেই শাড়ির ব্যাগটা সাক্ষর বিছানায় রেখে যখন পা বাড়াতে নিল, ঠিক তখনই সাক্ষ্য দিতির হাতটা টেনে ধরল, গম্ভীর গলায় বলল, দাঁড়ান, সবসময় আপনি যা ভাববেন তাই হবে ভেবে থাকলে আপনি ভুল ম্যাডাম। সাক্ষ্য এহসানকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সাক্ষ্য এহসানের সঙ্গে সংসার করতে চেয়েছেন, অথচ সাক্ষ্য এহসানকে এড়িয়ে যাওয়ার সাহস কিভাবে হয়? এতটুকু বলেই সাক্ষ্য দিতির হাতটা হ্যাচকে টান দিয়ে দিতিকে নিয়ে এলো একদম সামনে। অতঃপর ব্যাগটা থেকে সাদা শাড়িটা নিয়ে শাড়িটা মেলল। শাড়ির এক কোণা নিয়ে দিতির একদম কাছে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, আমার হাতেই পড়তে চান তাই এত রং বানা করছেন? নো প্রবলেম, শাড়ি পরতে না পারলেও আপনার জন্য চেষ্টাটুকু করতেই পারি। এটুকু বলে সাক্ষ্য যখন ঝুঁকে শাড়ির কোণা ধরে রাখা অংশটুকু দিতির পেটের দিকে নিতে লাগলো, তখনই দিতি লাফিয়ে পিছালো, দ্রুতই বলল, এসব কি অভদ্রতা? সাক্ষ্য নিঃশব্দে হাসলো দিতির আড়ালেই, উত্তরে বলল, এইসব সাক্ষ্য এহসানের অধিকার বোধ ম্যাডাম। কেন, পছন্দ হচ্ছে না? দিতি আরো 2 কদম পিছিয়ে গেল, বলল, কয়জনকে পরিয়েছেন এভাবে শাড়ি? নিশ্চয়ই অনেককে, তাই না? পারলেও আপনার কি? প্রশ্নটা করে সাক্ষ্য আরেকটু এগোলো, আরো 1 কদম ফেলে দিতির আরো সামনে আসতে চাইলো, তখনই দিতি বলে উঠল, এগোবেন না, একটুও না। দিতির মুখটা দেখার মতো, সাক্ষর হাসি পাচ্ছে, অথচ হাসলো না সে, ভ্রু বাঁকিয়ে বলল, সাহসী মিসেস এহসান এখন ভয় পাচ্ছেন? শাড়ি দিন, এদিকে দিন, নিচ্ছি আমি। এইটুকু বলেই এক প্রকার সাক্ষর হাত থেকে ছিনিয়ে নিল শাড়িটা। এলোমেলো শাড়িটা ওভাবেই ব্যাগে ভরে পা ঘুরালো। অদ্ভুত, সাক্ষ্য এহসান মানুষটাই অদ্ভুত, জঘন্য। আরেকটু হলেই তো শাড়ি পরিয়ে দিত যেন। দিতি যেতে যেতে শুধু বিড়বিড় করলো, এমন কেন? এই লোকটা এমন কেন? ভাবখানা এমন যেন আমাকে চেনেই না। আবার কখনো কখনো ভাবখানা এমন, বউয়ের প্রতি তার কত অধিকার। দিতির রাগটা এবার এসে জমল কথার উপরে। কথাকে তো জিজ্ঞেস করেই তারপর এসেছিল। নির্ঘাত মিথ্যে বলেছে এই মেয়েটা, এতটুকু ভেবে রাগে ফুঁসে কথার কাছে গিয়ে বলল, এই বেয়াদব মহিলা, তোর ভাইয়া না বাসায় নাই বললি? কোথা থেকে আসলো তাহলে? কথা বেচারা বোকার মতো সে উত্তর করলো, ছিল না তো, তুই আসার একটু আগে এসেছিল। কেন, কিছু বলেছে তোকে? কি বলবে? কথা ছোট শ্বাস ফেলে। দুজনেই কেমন যেন, বিয়ে করেছে কোথায় দুজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব থাকবে, অথচ আছে তারামো। অবশ্য সে নিজেও এক তারা মানুষকেই ভালোবাসে, সাম্য এহসান, যে কিনা কথাকে 2 চোখে সহ্য করতে পারে না। ওই পুরুষটিকেই কথা মন দিয়েছে, আড়ালে আড়ালে ভালোবেসে ফেলেছে বেশ জটিলভাবে। কথা এতটুকু ভেবে ছোট শ্বাস ফেলে। দিতির হাতে শাড়ির প্যাকেটটা দেখে বলে, এই কি, তুই শাড়ির ব্যাগটা নিয়ে ঘুরছিস কেন? জানিস কত খুঁজে ভাইয়া শাড়িটা বের করেছে? কতগুলো দোকান খুঁজলাম, অথচ হুবহু এই শাড়িটা পাচ্ছিলামই না। অবশেষে পেয়েছিলাম। দিতি এবার চোখ কপালে তুলে বলল, তুইও ছিলিস এই সবে? কোন সবে? শুধু শাড়ি তো খুঁজে দিয়েছি ভাইয়ার সাথে গিয়ে। দিতির আগে ফুসলো শুধু, বলল, ভালো করেছিস। সাক্ষ্য রুম থেকে বের হলো একদম ভদ্রসভ্য ছেলের মতো, যেন কিছু হয়নি, কিছু জানে না সে। 1 পা 2 পা করে সোফায় গিয়ে বসে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার কফিটা দিলে না তো? সাক্ষর মা কফি নিয়ে এলো একটু পরই। ছেলেকে কফি দিতে দিতেই বলল, দিতি এসেছে তো সাক্ষ্য? সাক্ষ্য যেন দিতি নামের কাউকে চিনেই না এমন এক ভান করলো, ভ্রু নাচিয়ে বলল, তো একটু তো কথা বল মেয়েটার সাথে। মেয়েটা তুই বলতে পাগল, অথচ তুই এমন একটা ভাব করিস যেন চিনিসই না ওকে। সাক্ষর মুখটা গম্ভীর, যেন দিতে এসেছে সে জানেই না, অথচ একটু আগেও মেয়েটাকে একা পেয়ে এক প্রকার হেনস্থা করেছে। এতটুকু ভেবেই হাসি পেল সাক্ষর, কিন্তু হাসলো না। ওভাবেই মুখভঙ্গি রেখে বলল, চিনলে কি কথা বলতে হবে? বান্ধবীর মেয়ে তো তোমার, বউ করার জন্য পাগল তো তুমি হয়েছিল আম্মু। তুমিই তো মাথায় তুলে রেখে আড্ডা দিবে, আমি কেন দিব? সাজিয়া আফরোজ ছেলের কথা শুনে হতাশ হলেন যেন। ছেলের মাথায় একটা থাপ্পড় মেরে মুহূর্তেই বললেন, কারণ ও তোর বউ হয় গাধা।
সাক্ষ্য জানে না দীতিকা তাসনিন তার বউ, খুব ভালোভাবেই জানে, অথচ উপরে উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলল, তো বাইরে তখন প্রচণ্ড বৃষ্টির ধারা, সাথে ঝড়ো বাতাস, আশেপাশে বইছে শীতল এক বাতাস। দিতিকে অনেকবার আরেকটু থাকার জন্য বললেও দিতি থাকলো না। এই মুহূর্তে চলে যাবে মানে এই মুহূর্তেই চলে যাবে। সাজিয়া আফরোজ অবশেষে হতাশ হয়ে ছেলেকেই বলল, সাক্ষ্য দিয়ে আয় না মেয়েটাকে একটু। এই ঝড় বাতাসে একা একা কি করে যাবে বল, যা বৃষ্টি বাইরে। দিতি তড়িৎ বেগেই তাকালো, তীব্র বিরোধিতা করে উত্তর দিল, লাগবে না সাজি আম্মু, আমি একাই যেতে পারবো। এইটুকু পথ যেতেও বুঝি আমার অন্যের উপর নির্ভরশীল হতে হবে? সাক্ষর মা মিনমিন করে চাইলো, এই যে সাক্ষ্য একটু আগেই দিদির প্রতি তীব্র অনীহা নিয়ে কথাগুলো বলছিল, তা যে দিদি শুনেছে তার বুঝতে বাকি থাকলো না ওনার। ছোট শ্বাস ফেলে বুঝিয়ে বললেন, আম্মু বোঝার চেষ্টা কর, বাইরে যা বৃষ্টি, একা যেতে পারবি না তো। সন্ধ্যা হয়ে গেল প্রায়, সাক্ষ্য দিয়ে আসুক না। না, আমি ওনার সাথে যাব না। সাক্ষ্য শুধু শুনছিল, ভ্রু বাঁকিয়ে একবার চাইলো দিদির দিকে। এতটা তেরা কেন মেয়েটা? ছোট শ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতেই পকেটে হাত গুজে গম্ভীর গলায় বলল, আম্মু নিচে যাচ্ছি, তোমার বান্ধবীর মেয়েকে 5 মিনিটের মধ্যে নিচে হাজির হতে বলো, নয়তো নিয়ে যেতে পারবো না। এতটুকু বলেই ধূপধাপ পা ফেলে দিদির সামনে দিয়ে চলে গেল মানুষটা। ভাবখানা এমন যেন বাধ্য হয়ে রাজি হচ্ছে দিদিকে নিয়ে যেতে, নয়তো নিতই না। দিদিও একাই যাবে, ওই মানুষের সামনে দিয়ে একা একা যাবে। কি ভেবেছে এতটা বেহায়া? যে লোক নিজের মায়ের সামনেও তাকে নিয়ে এতটা অবহেলা দেখাচ্ছিল, সে লোকের সাথে সে যাবে না, কোনো মতেই যাবে না। সাজিয়া আফরোজ বহু কষ্টে দিদিকে বুঝিয়ে শুনিয়ে বলল সাক্ষ্যর সাথে যেতে, অথচ দিদি নিজের সিদ্ধান্ত স্থির। অবশেষে বলে হলো যেতে পারবে এই সেই। পরপরই হুড়মুড় করে নিচে নামলো। ঠিক গেটের সামনেই সাক্ষ্যকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পেছন থেকেই। দিদি দেখলো পেছন থেকেই, অতপর ওখানটায় কেউ দাঁড়িয়ে নেই যেন, এমনভাবেই ওইটুকু পথ হেঁটে গিয়ে গেট পেরিয়ে দাঁড়ালো রিক্সার জন্য। সাক্ষ্য খুব সূক্ষ্ম চোখে দেখল তা। ঠিক তার একটু পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। বৃষ্টির ছিটকে এসে সরাসরি পড়ছে শরীরে, খুব দ্রুত জামাটাও ভিজে যাবে বোধহয়। তবুও একইভাবে ওখানে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে এমনভাবে চেয়ে আছে যেন সে সাক্ষ্যকে দেখেইনি। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে, ছাতাটা দিদির দিকে এগিয়ে ধরতেই নিজেও 2 পা এগিয়ে দাঁড়ালো। দিদির পাশে ছাতাটা ধরতেই দিদি মাথা তুলে চাইল, অতপর নিজের মাথার উপর আকস্মিক ছাতাখানা দেখতে পেয়েই ছিটকে দূরে সরল। আরেকটু দূরে দাঁড়িয়ে ফের একইভাবে অন্যদিকে ফিরে তাকালো। এ পর্যায়ে দিদি শুধু এতটুকু ভিজল না, অনেকটুকু ভিজে গেল জামার অংশ। ওড়না বৃষ্টির দাপটে ভিজে গিয়েছে। দিদি তবুও ওভাবে স্থির দাঁড়ানো, হাত উঁচিয়ে ঘড়িতে একবার সময় দেখল। অপরদিকে সাক্ষ্য শুধু ভ্রু কুঁচকাল। ভাব দেখাচ্ছে এই মেয়ে, অ্যাটিটিউড দেখানোর পণ্ডিত সাক্ষ্যকে এখন এই মেয়ে অ্যাটিটিউড দেখাচ্ছে। সাক্ষ্য ফের আবারও পা এগিয়ে দিদির পাশে দাঁড়ালো। বাম হাতে ফের আবারও মাথার উপর ছাতাটা মেলে ধরে ডান হাতে টেনে ধরলো দিদির কোমর, যেন আগে থেকে জানতো দিদি এখনই ছিটকে দূরে সরে যাবে। তাই তো আগেই শক্ত করে কোমর চেপে ধরলো। গম্ভীর দৃঢ় গলায় বলল, এত অ্যাটিটিউড কার সাথে দেখাচ্ছেন? সাহস খুব না? দিদি ভ্রু বাঁকিয়ে চাইল, বিদ্যুৎ গতিতে ছিটকে দূরে সরতে চেয়েও সরা হলো না। এমনভাবে চেপে ধরেছে যেন দিদির রাগে চোখমুখ লাল হয়ে এলো। মুখে তীব্র ক্ষোভ নিয়ে সাক্ষ্যর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা স্যার? রাস্তাঘাটে এসব অসভ্যতা কেন করছেন? সাক্ষ্য ছাড়ল না, একইভাবে দাঁড়িয়ে থাকলো দিদির কাছাকাছি। উত্তর করল, অসভ্যতা করার অধিকার আছে বলে তো করছি। দিদি উত্তরে চুপ হলো না, মুহূর্তেই জানালো, বউ করতে চেয়েছে সাজি আম্মু, আপনি তো চাননি, সুতরাং আপনার অধিকার থাকারও তো কথা নয় স্যার। সাক্ষ্য তাকালো স্থির শান্ত এক চাহনিতেই। এটা সত্য, তাদের আগরটা হয়েছিল কোনো প্ল্যান ছাড়াই। তার আম্মু হুট করে চেয়েছিল বলেই আকস্মিক আগরটা হয়েছিল, একদম হুট করেই। সাক্ষ্য এই নিয়ে মায়ের উপর কিছুটা রেগেও ছিল, কিন্তু তাই বলে বিয়ে করলো সে, আর অধিকার থাকবে না? সাক্ষ্য চোখে হেসে চাইল, বলল, আম্মু বউ করতে চেয়েছে, কিন্তু বউ হলেন কার? আমার নাকি আম্মুর? তো কার অধিকার থাকবে?
দিদি এবারে তার উত্তরটা করল না। দেখা গেল তুমুল বৃষ্টিতে একটা রিক্সা অবশেষে এলো। দিদি মুহূর্তেই বলল, ছুঁই ছুঁই স্বভাব দেখিয়ে অধিকার ফলাতে আসবেন না ওকে। দিদি মেনে নেবে না, একদম হাত ভেঙে দিব। সাক্ষ্য ভ্রু বাঁকালো। বাহ, আগত হওয়া বউ তার হাত ভেঙে দিবে, গর্ব করা উচিত কি? সাক্ষর তো হাসি পেল, তবুও হাসি চেপে গেল। দিতি তাকে এক প্রকার ধাক্কাধাক্কি করে ফেলে রেখে রিকশায় উঠতেই পরপর সাক্ষ্য উঠল। দিতির পাশে ঠিক শরীর ছুঁই ছুঁই করে বসেই ধীর কণ্ঠে জানালো, আমি অপেক্ষা থাকলাম আপনার সই সই স্বভাবের বিনিময়ে হাড় ভাঙা উপর পাওয়ার জন্য। এতটুকু বলে রিকশাওয়ালা মামাকে বলল। চালান মামা। রিকশাওয়ালা চালাতেই নিচ্ছিল, অথচ ঠিক তখনই দিতি বলল, আপনি উঠলেন কেন? হ্যাঁ, নামুন, এক্ষুনি নামুন, আমি আপনার সাথে যাব না। রিকশাওয়ালা ফিরে চাইল মাথা কাত করেই। সাক্ষ্য একবার দিদির দিকে চেয়ে চাইল ওনার দিকে, চোখে এসে বলল, আপনি চালান মামা, ওরকম একটু একটু ঝগড়া তো হয়। দিদি কপাল কুচকাল। কি দ্রুত লোক, কি ভাবে নিজেকে, কোথাকার কোন রাজপুত্র সে। সাম্য বন্ধুদের সাথে হোস্টেলে থাকে, তার ধারণা বাড়িতে তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যা গুরুত্ব দেওয়া হয় কথাকেই দেওয়া হয়। বয়সে দুজনের খুব একটা তফাৎ না থাকলেও ছোটকাল থেকে বাবা মা সবসময় দুজনের তুলনায় দেখিয়ে এসেছে আঙুল তুলল। যে তুলনার মাপকাঠিতে সাম্য তার বাবা মার চোখে সবসময় ছিল পিছিয়ে, আর কথা ছিল এগিয়ে। কথা সাম্য আর সাক্ষর ফুফাতো বোন। ফুপি মারা যাওয়ার পর প্রায় 6 বছর বয়সেই ওকে এনেছিল তার বাবা মা। সাম্য তখন 8 বছর বয়স। ঠিক তখন থেকে বাড়িতে তার আদর কমতে শুরু করলো, আর সব আদর গিয়ে জমলো কথার থলিতে। এই নিয়ে মূলত কথাকে সহ্য করতে পারে না সাম্য। দেখলেই গা জ্বলে, এমন যেন আজও জ্বলল। দীর্ঘ 3 দিনের ট্যুর দিয়ে সাম্য যখন বাড়ি ফিরল, সর্বপ্রথমেই বাবার হাতে চড় খেলো। তার পরপরই চেঁচামেচি করে বলে গেল, এত বড় হয়েছো অথচ মা বাবাকে চিন্তায় রাখতে ভালো লাগে তোমার? ফোন অফ রেখেছো কেন? কোন আক্কেলে? বাইরে গিয়েছো ভালো কথা, ফোন অন রাখা যেত না? খোঁজ খবর নেওয়া যেত না? মা বাবার খোঁজ নাও না কখনো, শুধু আলতু ফালতু আড্ডাতেই মন দিতে পারো। তোমার বয়সী তো কোথাও এমন তো করে না, তোমার মতো বেয়াদব তো হয়নি ও। সাম্য ফুসল রাগে। বাবার চরখানা খাওয়ার পর থেকেই কথার উপর জন্মেছে এক অদৃশ্য রাগ। কেন ওই মেয়ের সাথে সবসময় তার তুলনা করে বাবা মা? কেন? সাম্য তো সহ্য হয় না। আর এই সহ্য না হওয়ার মাঝেই কথা এলো কফি নিয়ে। বেশ উচ্ছ্বাস নিয়েই বলল, সাম্য, সাজে গিয়েছিস? কেমন মজা করেছিস? ছবি তুলেছিস না? দেখা দেখা তো দেখি কেমন ছবি তুলেছিস। সাম্য একটা নেই কথার হাত থেকে কফির মগটা ছিনিয়ে নিল। কপাল কুচকে রাগে ক্ষোভে বলল, আমি তোর ছোট না কাঁথার বাচ্চা কাঁথা, গুনে গুনে 2 বছরের বড়। তুই কোন সাহসে আমায় তুই তুই করে বলিস? কয়বার বলেছি আমায় আপনি করে বলতে? কথা চুপ হয়ে গেল যেন এবারে। যতটা উচ্ছ্বাস ছিল সাম্যর রাগ দেখে ততটা উদাস হলো। উত্তর স্বরূপ বলল, আমি তো ভাইয়াকেও তুমি করেই বলি সাম্য। সাম্য রাগে মুখ লাল হলো। ছোট বাচ্চাদের মতো রাগে ফুঁসতে ফুঁসতে কথার হাত চেপে ধরে বলল, আবার নাম ধরে ডাকছিস? সাহস কত তোর? এতটাই জোরে চেপে ধরলো যেন কথার নরম হাত যেন ভেঙে যাবে। কথার ব্যথা লাগলো, চোখ টলমল হয়ে এলো এক মুহূর্তে। কিছু না বললেও সাম্য সবসময় এমন কেন করে? তার সাথে কি দোষ? দিতি সেদিনের পর 2 মাস সাক্ষর দিকে ফিরেও চাইল না। যেন এমন একটা ভানি করলো, আড়ালে আবডালে মানুষটার খেয়াল করলেও সরাসরি এমন ভাব রাখলো যেন সেও চেনে নাই মানুষটাকে, একটুও চেনে না। সেও নেচে নেচে বিয়ে করেনি সাক্ষ্যকে। এটা বোঝাতেই দিতি নিজের সাধ্যমতো এড়িয়ে চলল এই মানুষটাকে। দিদি বোধ হয় মনে মনে শান্তিও পাচ্ছিল এড়িয়ে চলে। দিদি তখন ভার্সিটির সামনেই কিয়ান আর সাদাফের জন্য দাঁড়িয়েছিল। পরনে সাদা ব্লাউজের সাথে হালকা নীল রঙা একটা শাড়ি। ফর্মাল ধরনের পরা শাড়িটা দিদিকে খারাপ লাগছে না, বরং স্নিগ্ধ লাগছে ভীষণ। একটু পরেই বোধ হয় প্রেজেন্টেশন শুরু হবে। খেয়া এসে গেলেও মিহু এখনো আসেনি। দিদিরা মিহুর জন্যই রাস্তার এক কোণে দাঁড়িয়ে
দিতিরা মিহুর জন্য রাস্তার এক কোণে দাঁড়িয়ে রাস্তার দিকে পথ চেয়ে ছিল এতটাই সময়। সব সময় লেট করা মেয়েটা যেন আজও লেট করবে তা তাদের জানা কথা। দিতির ছোট শ্বাস ফেলে। কেয়ানি তখন বিরক্ত স্বরে বলে, এই মহিলা আসবে না তো, চল আমরা যাই, ওর জন্য দাঁড়িয়ে লাভটা কি? দিদি মিনমিন করে চাইলো, উত্তর করলো, তুই কি এমনি এমনি দাঁড়িয়ে আছিস নাকি এখানে? আছিস তো মেয়েদেরকে এই ফর্মাল গেট আপ দেখাতে, জুনিয়ররা যাতে দেখে চক্ষু জুড়ায়। কিয়ান সঙ্গে সঙ্গে দিতির মাথায় চাটি মারলো, দাঁত কেলিয়ে বলল, এমনিতে তো এক্সামে খারাপ করস, সিজিপিএ টেনে টেনে উঠাস, কিন্তু এখন তো বুদ্ধি কি করে আসলো তোর মাথায়? দিতি মুখ বাঁকিয়ে বলল, আমার মাথা তোর মতো খালি নয় বলদ। খেয়া তখন হাঁটতে হাঁটতে এলো। ভেতরে এক ফ্রেন্ডের শাড়ি ঠিক করে দিচ্ছিল বলে এতক্ষণ আসতে পারেনি, নয়তো সেও এদের সাথে এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকতো। খেয়া এসে ছোট শ্বাস ফেললো, এদের ঝগড়া করতে দেখেই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।